স্বাগতম গল্পলোকে, যেখানে গল্পের শব্দরা বনে চলেছে কল্পনার এক নতুন জগৎ। পুরনো দিনের স্মৃতি হোক কিংবা একেবারে নতুন রূপকথা, প্রতিটা গল্পে রয়েছে ছেড়ে দেওয়ার মতন কিছু কথা। আজকের এই গল্পটা হয়তো আপনারই কোনো অনুভূতির প্রতিধ্বনি। চোখ বুজে শুনুন আর হারিয়ে যান কল্পনার সেই মহামায় জগতে। আজ তোমাদের শোনাবো আর্টসেজ গল্পে লেখিকা নওশিন আহমেদ রোদেলা। তো চলুন শুরু করা যাক এই গল্পের দ্বিতীয় পর্ব। সুব্রতা সাদাবকে বলল, আচ্ছা, এখানে কোনো হোটেল নেই? সাদাব সুব্রতার অন্ধকারচ্ছন্ন ঝাপসা মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, খানিক নীরব থেকে বলল, উপজেলা শহর যেহেতু হোটেল তো অবশ্যই আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারছি না। কোথায় দাঁড়িয়ে আছি তাই তো বুঝতে পারছি না। সাদাব বিরক্তি নিয়ে বেঞ্চের এক করে মাথা নিচু করে বসল। রাগে শরীরটা রিরি করলেও বেশ শান্ত হয়ে বসে আছে সে। ঝড়ের জন্য লোডশেডিং হচ্ছে, সারা শহর অন্ধকারে ঢাকা। গুগল ম্যাপেও নিজেদের অবস্থান বুঝতে পারছে না সাদাব। নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা, তার উপর ফোনের চার্জও প্রায় শেষের দিকে। নিজে একা থাকলে এতটা ভাবতে হতো না তাকে, কিন্তু সে একা নয়, সাথে আছে একটি মেয়ে। অপরিচিত হলেও মেয়েটিকে সেভ রাখার দায়িত্ব এখন তার। সাদাব দীর্ঘশ্বাস ফেলল। প্রায় সাথে সাথেই বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বেজে উঠল তার ফোন। ফোনের স্ক্রিনে আরাফের নাম ভাসতে দেখে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো সাদাব। কিছু ব্যবস্থা করতে পারছিস? না, এই বৃষ্টির মাঝে কি ব্যবস্থা করতে বলতিস আমায়? বিরক্ত না করে ফোনটা রাখ। আরে রাগিস কেন? শোন তো, তুই কি কোনোভাবে রায়পুরা পর্যন্ত আসতে পারবি? রায়পুরে আমার দুলাভাই আর বড় আপা থাকে। আজ রাতটা ওদের ওখানে কাটিয়ে কাল সকালে বাস ধরে চলে আসবি, পারবি না? আশুগঞ্জ থেকে কত দূরে? তাছাড়া এখানে তো গাড়ি ঘোড়া কিছুই নেই, তারপর মুষলধারে বৃষ্টি, কেমনে যাব? বেশি দূর না, 33-34 মিনিট লাগবে। আশুগঞ্জ থেকে 22 কিলোমিটারের মতন হবে। একটু ট্রাই করে দেখ, সিএনজি টিএনজি পাইলেও পাইতে পারিস। এমনি কতক্ষণ খাড়ায় থাকবি? দুলাভাইয়ের বাসায় গিয়ে আজ রাতটা কাটিয়ে কাল সকালে চলে আসলি। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সাদাব। হঠাৎ করে সুব্রতার কথা মনে পড়ল তার। শান্ত গলায় বলল, আরেকটা সমস্যা দোস্ত, আমি একা নাই, সাথে মেয়ে আছে। আরাফ যেন আকাশ থেকে পড়ল। ফোনের ওপাশ থেকে সন্দেহী গলায় বলল, মাইয়া? কোন মাইয়া? প্রীতা? আরে প্রীতা হইলে কি আর মাইয়া বলতাম? নাম ধরেই তো বলতাম। আর ওরে নিয়ে আমি ঢাকায় আসবো কেন? তারপরে সামনে এক্সাম না। আরাফ এবার চেঁচিয়ে উঠল, তাহলে কোন মাইয়া? এমনি তো খুব পাটনা মামু। তো এখন কি রাত বেড়াইতে মাইয়া লিয়ে ঘুরে বেড়াও? তলে তলে টেম্পো চালাও মিয়া। সাদাব বিরক্তি নিয়ে বলল, ফালতু কথা বন্ধ কর, এসব কিছুই না। ট্রেনে এক কেবিনেই ছিলাম, মাঝরাতে ট্রেনে একা একটা মেয়ে থাকা রিস্ক না, তাই আমার সাথে নেমে এসেছে। এখন তো। আরাফ আগ্রহ নিয়ে বলল, নাম কি দোস্ত? দেখতে কেমন? প্রেমে পড়ছো নি? সাদাবের ভুরু কুঁচকে এলো। আরাফকে ফোন দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তার। বিরক্তি নিয়ে বলল, ফোন রাখ ডাফার, তোর হেল্প দরকার নেই আমার। আরাফ ক্ষুণ্ণ মনে বলল, আচ্ছা যা, বলা লাগবে না, ফিরে এসে বলিস। এখন রায়পুরা যাওয়ার ব্যবস্থা কর, আমি দুলাভাইরে বলে দিতেছি। সাদাব ফোন রেখে উঠে দাঁড়ালো। সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে বসুন, আমি একটু এগিয়ে দেখি সিএনজি টিএনজি পাই কিনা। এখান থেকে রায়পুরা যেতে পারলে একটা থাকার ব্যবস্থা হবে। আপনার কোনো সমস্যা নাই তো? সুব্রতা কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ বলবে নাকি না বলবে, তাই নিয়েও বিরাট সমস্যা। সাদাব ওর উত্তরের অপেক্ষা না করে ঘড়িটা খুলে বেঞ্চের উপর রেখে বৃষ্টি মাথায় বেরিয়ে গেল। কোথায় গেল কে জানে। সাদাব বের হওয়ার খানিক বাদেই ঠান্ডা, ভয় আর দুশ্চিন্তায় মরমর অবস্থায় সুব্রতার। এতক্ষণ শুধু বাড়ি ফেরার টেনশন থাকলেও
এখন তার সাথে যোগ হয়েছে ভূতের টেনশন। চারপাশে বৃষ্টির শব্দ ছাড়া কিছুই কানে আসছে না। অন্ধকারে নিজের হাত দেখাটাও যেখানে দুষ্কর, সেখানে সুব্রতার মনে হচ্ছে তার পাশেই হয়তো কেউ দাঁড়িয়ে আছে। বৃষ্টির চোখ দুটো দিয়ে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এক্ষুনি ভয়ঙ্কর চেহারা নিয়ে হামলে পড়বে তার উপর। সুব্রতা ঢোক গিলল, কাপা কাপা বুক নিয়ে পাশে তাকায়। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না তার, তবুও ভয়, প্রচণ্ড রকমের ভয়। সুব্রতা মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে। দোয়া পড়ে বুকে ফু দিয়ে বিড়বিড় করে সে, হে মাবুদ, হে রক্ষাকর্তা, এবারের মতো বাঁচিয়ে দাও, আই প্রমিস, আর জীবনেও এমন বোকামো করবো না আমি, প্লিজ প্লিজ, এবারই শেষ। সুব্রতার এবার কান্না পাচ্ছে। ট্রেনে থাকতে শেষ কথা হয়েছিল বাসায়। না জানি কত চিন্তা করছে মা। এই অন্ধকারে ফোনটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় গেল কে জানে। সুব্রতার মনে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরছে না। একদম স্থির হয়ে উৎসাহী চোখে সুব্রতার করুণ পরিণতি দেখছে আর মুখ টিপে হাসছে। সুব্রতার ফারদিন হাসান নামক ছেলেটিকে কেঁচোয় ভরা ডোবায় ডুবিয়ে মারতে ইচ্ছা করছে। একমাত্র এই ব্যক্তিটির জন্যই এতটা করুণ অবস্থা তার। এই ছেলে তাকে দেখতে এসেছিল বলেই তো মামুর সাথে রাগ করে বেরিয়ে এসেছে সে। কি দরকার ছিল তাকে দেখতে আসার? আর দেখতে যদি আসতেই হতো তাহলে রাতে কেন? দিনে আসতে পারল না? তাহলে তো দিনের বেলায় রাগ করে বেগ উঠিয়ে চলে আসতো। এমন সময় জ্ঞানহীন একজন মানুষ কি করে প্রফেসর হয় বুঝে উঠতে পারে না সুব্রতা। বেয়াদব একটা। ভয়ে যখন স্ট্রোক করবে করবে অবস্থা, ঠিক তখনই কারো ডাক কানে এলো তার। রাস্তায় একটা সিএনজি থেকে তাকে উদ্দেশ্য করে ডাকছে কেউ। সুব্রতার ভয়টা শিরায় উপশিরায় ছুটতে লাগলো ক্রমাগত। সুব্রতার সাড়া শব্দ না পেয়ে সিএনজি থেকে নেমে এসে তার সামনে দাঁড়ালো কেউ। বলল, কখন থেকে ডাকছিলাম, সাড়া দিচ্ছেন না কেন? দ্রুত চলুন, অনেক কষ্টে একটা সিএনজি জোগাড় করেছি। সুব্রতা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এই সিএনজি ঢাকা যাবে? সাদা ব্যাগ কাঁধে নিয়ে ঘড়িটা পকেটে পুরে ভেজা চুপচুপে শরীর থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, না, রায়পুরা পর্যন্ত যাবে। ওখানে আমার বন্ধুর দুলাভাইয়ের বাসা। প্লিজ তাড়াতাড়ি চলুন। কথা শেষ করে সুব্রতার লাগেজটাও নিজের হাতে তুলে নিয়ে সিএনজির দিকে এগিয়ে গেল সে। সুব্রতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ছুটে গিয়ে উঠে পড়ল সিএনজিতে। সাদাপের গা বেয়ে জল গড়াচ্ছে। ঠান্ডাটা বোধহয় এবার লেগেই যাবে। সিএনজি দুই ধারে পর্দা টেনে দেওয়া হয়েছে। বাতাসের তেজে পর্দা সরে গিয়ে বারবারই ভিজিয়ে দিয়ে যাচ্ছে শরীর। অন্ধকারে দুটো পর্দার আড়ালে বসে আছে অচেনা দুজন মানুষ। কি একটা দমবন্ধকর পরিস্থিতি। না আছে মুখে কোনো কথা, আর না আছে বলার কোনো ইচ্ছা। দুজনেই দুশ্চিন্তায় অস্থির। প্রায় ৮ ঘন্টা ৪০ মিনিট পর রায়পুরা গিয়ে পৌঁছালো তারা। আরাফ যে রাস্তায় দাঁড়াতে বলেছিল সেখানে একটা ভাঙা ঘরের কাছে দাঁড়ালো ওরা। বৃষ্টি অনেকটাই কমে এসেছে এখন, ২-১টা ফোঁটা পড়ছে মাত্র। সাদা ভাড়া মিটিয়ে আরাফকে কল করলো, কিন্তু রিসিভ হলো না। ২-৩ বার ট্রাই করার পর বিরক্ত হয়ে পড়ল সাদাব। আরাফ এতটা কেয়ারলেস কি করে হতে পারে ভাবতে পারছে না সে। প্রায় ১০ মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মৃদু কণ্ঠে বলে উঠল সুব্রতা, কি হয়েছে? আমরা এখন কোথায় যাব? সাদাব সোজা সাপটাও জবাব দিল, জানি না। সুব্রতার চোখ কপালে উঠে গেল। বিস্ময় নিয়ে বলল, মানে? জানেন না মানে কি? আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো এখন? মনে হচ্ছে জায়গাটা গ্রামের দিকে। সাদাব জবাব দিল না। আবারও ফোন লাগালো আরাফকে। এবার ফোনটাই বন্ধ। এই মুহূর্তে আরাফকে ধরে ইচ্ছেমতো পেটাতে ইচ্ছা করছে সাদাবের। একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে? সাদাবরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার পাশের ঘরের জানলাটা খুলে গেল হঠাৎ। কেউ একজন তীক্ষ্ণ আলো ছুড়ে দিয়ে বলল, কেডায় কথা কয়? কেউ ইহানে হাসমত। সাদাব সুব্রতা উত্তর খুঁজে পাচ্ছে না। কি বলবে গুছিয়ে নেওয়ার আগেই বাইরের দরজাটা খুলে বেরিয়ে এলো একটি লোক। টর্চের আলো লোকটির বিপরীতে হওয়ায় লোকটির মুখ দেখতে পারল না তারা। লোকটি গলা খাকারি দিয়ে বলে উঠল, আব্বা, হাসমত না, একটা মাইয়া আর একটা পোলা খাড়ায় আছে, চিন্তাছি না। ও বেটা, বাড়ি কই? মাইয়া মানুষ লইয়া রাতের বেলায় এখানে দাঁড়ায় আছো কেন?
মতলব কি? সাদাব অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসলে আমরা ঢাকায় যাচ্ছিলাম, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় আটকে পড়ছি। এই রাতে তো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে আছি। সাদাবের কথাটা বিশ্বাসযোগ্য হলো কিনা বোঝা গেল না। লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, টর্চের আলো ওদের মুখে ফেলে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। ততক্ষণে আরও দুজন লোক এসে দাঁড়িয়েছে তার পাশে। তাদের মধ্যে একজন বৃদ্ধ। বৃদ্ধ লোকটি বলল, তা তোমার সাথে মাইয়াডা ক্যাডা? ভাগাইয়া লইয়া আইছো নাকি? সাদাব স্পষ্ট গলায় বলল। না, ভাগিয়ে আনবো কেন? ও আমার বউ। লোকটি চোখে মুখে সন্দেহী গলায় বলল, কিন্তু মাইয়ার গাইয়ার তো কোনো বিয়ের কোনো চিহ্ন নাই, নাকফুল চুড়ি কিছুই তো নাই। সাদাব নির্লিপ্ত গলায় বলল, এখন কি মেয়েরা এসব মানতে চায় চাচা? তাও ঠিক। চাচা, আজকে রাতটা কি থাকা যাবে এখানে? আশেপাশে হোটেল টাইপের কিছু আছে? হোটেল তো শহরের মধ্যে, এইখানে তো পাইতা না। তাই আমগো বাড়ি থাকতে পারো। স্বামী স্ত্রী যখন, তখন আর সমস্যা নাই। সাথে সাথে পাশে থেকে বলে উঠল কেউ। মামা, এখনকার মানুষ কি আর বিশ্বাস করুন যায়? বিয়ে আসলে হয়েছে কিনা কেডা জানে? থাকতে দিয়া যদি ঝামেলায় পড়েন। আপনি হইলেন হাজি মানুষ, সম্মান আছে না? লোকটি এবার চিন্তায় পড়ে গেল। খানিক চুপ থেকে বলল, তাই কি করতাম? এই পোলা পাইন দুইটা এই রাতে কই যাইব? আল্লাহর দুনিয়ায় বিপদে মানুষের সাহায্য না করলে আল্লাহ বেজার হইব। ছেলেটি এবার ফিসফিস করে বলে উঠল, মামা, আমি কই কি, আপনি তো কাজী, এক কাম করেন, হ্যাঁ গোর আবার বিয়া পড়াই দেন। কোনো ঝামেলা হইলে তো প্রমাণ দিতে পারবেন যে হেতিরা জামাই বউ। লোকটির কথায় চমকে উঠল সাদাব সুব্রতা। এসব কি বলছে এরা? লোকটিকে ঠাডিয়ে চর বসাতে ইচ্ছা করছে সাদাবের। এমন ফালতু আর বলদ মার্কা আইডিয়া দেওয়ার জন্য লোকটিকে গুনে গুনে 200 থাপ্পড় দেওয়া উচিত। সুব্রতা একদম থ মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে? কেন হচ্ছে? সবই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। তবে বৃদ্ধ লোকটির গলা খুশি খুশি। ভাগ্নের আইডিয়াটা চমৎকার লেগেছে তার। ভালা বলেছ মিজান, তোমরা ঘরে আহো। আলামিনের মা, ওই আলামিনের মা, মেহমান আইছে, সমাদর করো। সাদাব ঠায় দাঁড়িয়ে আছে। এর থেকে ওই ভাঙা চায়ের দোকানে ঝিম ধরে বসে থাকাটাও ভালো ছিল। কেন যে এই আরাফকে ভরসা করতে গেল ও? তাকে এমন বিপদে ফেলে নির্ঘাত নাক ডেকে ঘুমাচ্ছে ফাজিলটা। একটা শক্ত চৌকিতে বসে আছে সাদাব। তার থেকে একটু দূরেই গুটিসুটি হয়ে বসে আছে সুব্রতা। বৃদ্ধ লোকটি কিসব খাতাপত্র নিয়ে বসেছেন, তাদের বিয়ে পড়াবে বলে। সাদাব অনেকবার বলেছে এসবের দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা? এদিকে সুব্রতা কেঁদে দিবে অবস্থা। রাগ জিনিসটা যে খুবই খারাপ, আর রাগ করে নেওয়া সিদ্ধান্তটা যে তার থেকেও ভয়ানক খারাপ, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সুব্রতা। হাজারবার বোঝানোর পরও বদ্ধপরিকর বৃদ্ধ গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? সাদাব বাধ্য হয়ে বলল, রাফাত আল সাদাফ। বৃদ্ধ এবার সুব্রতার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি মা? সুব্রতা উত্তর দিল না। বৃদ্ধের কণ্ঠ তার কান পর্যন্ত পৌঁছালোই না। 3 বার জিজ্ঞাসা করার পর অসহায় মুখে বলল, রৌশিন আহমেদ সুব্রতা। সুব্রতার নামটা এই প্রথম শুনল সাদাব। এতটুকু সময় একসাথে থাকার পরেও কেউ কারো নামটুকু জিজ্ঞাসা করার সময় পায়নি বা প্রয়োজন বোধ করেনি। শুধু নাম কেন? বাবা, দেন মাহর কত লিখমু? 101 টাকায় লিখি, চলবো? সুব্রতার চেহারাটাও ভালো করে খেয়াল করেনি সাদাব। বৃদ্ধের কথায় ভাবনা শুধু ছিল সাদাব। শেষ পর্যন্ত জোরে পড়ে বিয়েটা হয়েই গেল। কবুল বলার সময় সুব্রতর গলা চেপে আসছিল। মনে হচ্ছিল গলায় কোনো ধারালো ছুরি ধরে আছে কেউ। বৃদ্ধ লোকটির কথা তোড়ে তৎক্ষণাৎ 101 টাকা দেনমোহর পরিশোধ করতে হলো সাদাফের। দেনমোহর দিতে গিয়ে শুরু হলো আরেক বিপত্তি। 100 টাকা আছে, কিন্তু 1 টাকা তো নাই। এখন উপায়? বৃদ্ধ পড়লেন মহা দুশ্চিন্তায়। সবশেষে বৃদ্ধের ভাগ্নের থেকে 10 টাকার পরিবর্তে 1 টাকা নিয়ে দেনমোহর পরিশোধ করল সাদাব।
সুব্রতার এই মুহূর্তে পুকুরে ঝাঁপ দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। তার মা ঠিকই বলে, তার মতো স্থূল বুদ্ধি সম্পন্ন মেয়ে কোনো একদিন স্বেচ্ছায় ভয়ানক বিপদে পড়বে। লেগে গেল তো কথা। জানালার পাশে দাঁড়িয়ে আছে সুব্রতা। টিনের জানালাটা বাতাসের তাণ্ডবে অদ্ভুত রকম শব্দ করে চলেছে সেই কখন থেকে, কিন্তু সেই শব্দ কান পর্যন্ত পৌঁছাচ্ছে না সুব্রতার। দৃষ্টি বৃষ্টিহীন অন্ধকারে স্থির, মাথায় চলছে হাজারো প্রশ্ন। কি হবে এরপর? এই ইনসিডেন্টের বিয়ের কথাটা কোনোভাবে মা বাবার কানে গেলে তারা কি ছেড়ে কথা বলবে তাকে? সারা জীবনব্যাপী দিয়ে আসা স্বাধীনতায় তারা কি আফসোস করবে না? তাছাড়া ছেলেটাই বা কী করবে এবার? সুযোগ পেয়ে হামলে পড়বে না তো তার উপর? স্বামীর অধিকারের প্রশ্ন তুলে জোর জবরদস্তি করবে না তো? সুব্রতার ভাবনার মাঝেই ভেতরে ঢুকলো সাদাব, হাতে ভেজা কাপড়। মাত্রই ভেজা কাপড় বদলে এসেছে। এক হাতে দরজার সিটকেনি দিয়ে ঘুরে দাঁড়াতে কথা শুনল সুব্রতা। দেখুন, বিয়ে হয়েছে মানে যে স্বামীর অধিকার ফলাতে আসবেন তা কিন্তু হবে না। আমি এই বিয়ে মানি না। সো আমার আশেপাশে আসার চেষ্টাও করবেন না। একদমই কথাগুলো বলে থামল সুব্রতা। সাদাব ভেজা কাপড়গুলো টিনের বেড়ার সাথে ঝুলানো দড়িতে মেলে দিয়ে সুব্রতার দিকে তাকালো। ঘরের এক কোণে একটা চার্জার লাইট জ্বালানো, ঘরময় আচ্ছা মৃদু অন্ধকার। সাদাব বুড়ো কুচকে বুঝতে পারেনি এমন ভাব নিয়ে বলল, মানে? সুব্রতা এবার সরাসরি তাকালো। আলো আধারিতে দুজনের মুখ অস্পষ্ট। সুব্রতা শক্ত গলায় বলল, মানেটা খুবই সহজ। আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, নয়তো ব্যাপারটা ভালো হবে না। সাদাপের মেজাজ এমনিতেই তেতে ছিল। সুব্রতার কথায় রাগটা এবার 16 কলায় পূর্ণ হলো। কপট রাগ নিয়ে বলল, অদ্ভুত, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাকে শোয়ার জন্য আমি নেচে বেড়াচ্ছি। সুব্রতা আগের মতো শক্ত গলায় বলল, অবশ্যই নেচে বেড়াচ্ছেন। একমাত্র আপনার জন্য এত সব কাহিনী হয়ে গেল। কি দরকার ছিল আমাকে বউ বলার? সত্যিটা বললে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বউ বলার যথেষ্ট কারণ ছিল সুব্রতা। গ্রামের লোকেরা ব্যাকডেটেড হয়। এত রাতে একা এক জোড়া ছেলে মেয়ে, নিশ্চয়ই ভালো চোখে দেখবে না ওরা। তাছাড়া আপনি আমার কোনো রিলেটিভ নন। তখন আমাদের সাহায্যের প্রয়োজন ছিল। স্বামী স্ত্রী না বলে যদি বলতাম অপরিচিত সহযাত্রী, তাহলে তারা সাহায্য তো দূরে, উল্টো সন্দেহের দৃষ্টিতে তাকাতো। তাছাড়া আমি কি জানতাম ওরা এমন একটি অ্যাকশন নেবে? তখন নয় জানতেন না বা বুঝতে পারেননি, কিন্তু যখন বিয়ের কথা বলল তখন তো অ্যাটলিস্ট সত্যটা বলতে পারতেন। সাদা বিরক্ত গলায় বলল, হ্যাঁ তাই তো। একবার বলি স্বামী স্ত্রী তো, আরেকবার বলি স্বামী স্ত্রী নয়। তাহলে ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য হতো? তখন দেখা যেত আমাদের সব কথাই অবিশ্বাস করছে তারা। তাছাড়া বিয়েটাও আমি ইচ্ছা করে করিনি, ওদেরকে বোঝানোর চেষ্টাও করেছি। বাট কাজে না লাগলে আমি কি করতে পারি? সুব্রতা দীর্ঘশ্বাস গোপন করে আবারও জানলার বাইরে অন্ধকারের দিকে চোখ রাখল। তর্ক করার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই তার। মৃদু গলায় প্রশ্ন করল, এখান থেকে ঢাকা যাওয়ার উপায় কি? সাদাব বিছানার এক কোণে বসল, বলল, বাড়ির সাথেই তো রাস্তা। ওনারা বলল রাস্তা থেকে অটোরিকশা দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত গেলে ওখান থেকে বাস ধরে ঢাকা। ঢাকার বাস নাকি অ্যাভেলেবেল। সুব্রতা ছোট্ট করে জবাব দেয়, ও। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, চাইলে বিছানায় ঘুমাইতে পারেন আপনি, চিন্তা করবেন না। আমি বিছানায় শুব না, ঘরের কোণে একটা পাটি গুটানো আছে, আমি তাতেই ম্যানেজ করে নিব। সুব্রতার উত্তরের অপেক্ষা না করে গুটানো পাটি মেঝেতে বিছিয়ে নিল সাদাব। বিছানা থেকে একটা কাঁথা আর একটা বালিশ নিয়ে চোখ মুখ ঢেকে শটান শুয়ে পড়ল সে। সাদাবের ঠান্ডার ধাঁচ ভালো না। একবার ঠান্ডা লেগে গেলে দীর্ঘদিন জ্বরে ভুগতে হয় তাকে। এই জ্বর আর ঠান্ডার হাত থেকে বাঁচতে এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক, এক কাপ কফি আর চমৎকার একটা ঘুম প্রয়োজন তার। ভ্রমণপ্রিয় সাদাবের কাছে মেডিসিন থাকলেও কফি খাওয়ার জোগাড় নেই, তাই কফির আশা বাদ দিয়ে চমৎকার একটা ঘুমের প্রস্তুতিতে মেতে উঠল সে। কিন্তু সুব্রতার চোখে ঘুম নেই। এখনও জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অযাচিত এক পরিস্থিতির শিকার হয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে তার। যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে তাকে, নয়তো বাবা মার সামনে দাঁড়ানোর সাহসটুকুও জোগাতে পারবে না সে। বিয়ে নামক ঝঞ্ঝাট থেকে বাঁচতে মুক্ত পাখির মতো উঠতেই মামুর বাসা থেকে একরকম পালিয়ে এসেছিল সুব্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে
বিয়ে নামক ঝঞ্ঝাটেই বাঁধতে হলো তাকে। সারা রাতের ঝড় বৃষ্টির পর সকালটা যেন সোনালি আলোয় মেতে উঠেছে। গাছগাছালিগুলো সারা রাতে ধুয়ে পরিষ্কার হয়ে সূর্যের নরম আলোয় নিজেদের স্নিগ্ধ রূপ দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। পাখির কিচিরমিচির আর মানুষের ব্যস্ত কথাবার্তার কলরবে ঘুম ছুটে গেল সাদাপের। আর মোড়া ভেঙে চোখ পিটপিট করে তাকালো। ডান পাশে টিনের জানালাটা খোলা, সেদিক থেকে রোদের ঝিলিক এসে লাগছে তার চোখে। জানালার বাইরে ঝকঝকে নীল আকাশে কয়েক সেকেন্ড দৃষ্টি নিবদ্ধ করে উঠে বসে সাদাপ। সচেতন চোখে বিছানার দিকে তাকায়। বিছানা ফাঁকা। সাদাপের কপাল কুঁচকে আসে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে সময় দেখে। 8:20। গ্রামের বাড়িতে 8টা মানে অনেক বেলা। সাদাপ তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। দরজার সিটকেনি খোলা। সাদাপ সতর্ক চোখে এদিক ওদিক তাকায়। কাঁথা আর বালিশটা বিছানায় তুলে রেখে পাটি গুটিয়ে দরজার পাশে রাখে সে। মনে মনে সুব্রতাকে খুঁজছে। কোথায় গেল মেয়েটা? দড়িতে শুকাতে দেওয়া কাপড়গুলো গুছিয়ে ব্যাগে রাখতে গিয়ে ব্যাগের পাশে ভাঁজ করা কাগজটা চোখে পড়ে তার। কাপড়গুলো ব্যাগের পাশে রেখে কৌতূহল নিয়ে কাগজটা মেলে সাদাপ। চিঠিটা সুব্রতার। ডায়েরির রুল টানা কাগজে মাঝ বরাবর 3টা মাত্র লাইন। আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি রাস্তাটুকুর দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আপনাকে ওই লোকগুলোকে আবারও জবাব দিতে হবে জানি। আশা রাখছি সামলে নেবেন। এক পলকে 3টা লাইন পড়ে নিয়ে আগের জায়গাটাতেই কাগজটা রেখে দিল সাদাপ। সুব্রতা চলে গিয়েছে জেনে কোনো ভাবাবেগ হলো না তার, যেন এমনটাই আশা করেছিল সে। সুব্রতার কথা বেমালুম ভুলে গিয়ে কাপড়গুলো ব্যাগে গুছিয়ে রাখতে রাখতে ওই লোকগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় তাই ভাবছে সাদাপ। মিথ্যা খুবই ক্রিটিক্যাল একটি পার্ট। সত্যের মতো হুট করে থমকে দাঁড়াতে পছন্দ করে না মিথ্যা। সে আপন গতিতে এগিয়ে যায়। একবার মিথ্যা বললে সেই মিথ্যাকে শক্তপোক্ত করতে গুটি গুটি অসংখ্য মিথ্যের জন্ম দিতে হয়। তারপর সরে যেতে হয় সত্য থেকে অনেক দূরে। ব্যাগ গুছানো শেষ করে জানালা ভেদ করে আকাশের দিকে তাকায় সাদাপ। কি একটা অদ্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছে সে আর সুব্রতা। কয়েক ঘন্টার পরিচয়ে না চাইতেও স্বামী স্ত্রীর মতো পবিত্র বন্ধনে বেঁধে গেছে তারা। অথচ সুব্রতার চেহারাটা ঝাপসাভাবেও মনে পড়ছে না সাদাপের। হয়তো কখনো পড়বেও না। দ্বিতীয়বারের মতো দেখাও হবে না আর। তাদের এই সম্পর্কের কথা জানতেও পারবে না কেউ। পৃথিবীর বুকে রাতের অন্ধকারের সাথে ধামাচাপা পড়বে সব। কি অদ্ভুত এই পৃথিবী! কতই না অপ্রকাশ্য গোপন গল্প ধেবে আছে তার বুকে। সাদাপ দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তাকে। এই ছিল আজকের গল্পের প্রথম পর্ব। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুবই শীঘ্রই আসছে গল্পের পরবর্তী পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্প লোক রইল আপনার সাথে। ধন্যবাদ।